WB এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করছি জিওমেট্রি যে 100 কোশ্চেন্স আমরা করাচ্ছি রেলওয়ে প্রিভিয়াস ইয়ার পেপার থেকে, তার তৃতীয় ভিডিও এটা, বা তৃতীয় পার্ট বা তৃতীয় ক্লাস বলতে পারো। তো এই থার্ড ক্লাসে আমরা ইউনিক কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো বিগত বছরে পড়েছে। অলরেডি এর আমরা দুটো পার্ট করিয়েছি, যার লিঙ্কস তোমাদের ডিসক্রিপশন বক্সে আছে, চাইলে তোমরা চেক করতে পারো। দেখো কি বলা আছে, ABCD, ঠিক আছে, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা বলা ছিল। আর বলা হচ্ছে ও হচ্ছে কেন্দ্র, তোমাকে বলা হয়েছে এক্স ডিগ্রি কোণটার মান বার করতে। শুধু এটুকুই বলা ছিল, ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ছবিটাও আঁকা ছিল, এবং ও হচ্ছে কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, তোমাকে এক্স ডিগ্রি মানে এই কোণটার মান বার করতে বলেছে। এখন দেখো আমরা জানি এই কোণটা মানে যেটা 50 ডিগ্রি, আর এ পাশে এই কোণটা অর্থাৎ এ কোণ আর সি কোণ, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। যদি কেউ না জেনে থাকো জেনে নাও যে এ কোণ এবং সি কোণ, এই দুটো কোণের আমার মান কত হয়, 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এ কোণ এবং সি কোণের মান কত হয়, 180 ডিগ্রি। একটা কাজ করছি, যেগুলো কোশ্চেন সেগুলো আমি লাল কালিতে রেখেই দিয়েছি, যেগুলো সলিউশন সেগুলো আমি সবুজ কালিতে করছি। তো এ কোণ অ্যান্ড সি কোণ, এই দুটো কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে তুমি বলো, সি কোণের ভ্যালু তোমাদের 50 দেওয়া আছে, এটা তোমাদের 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এ কোণ কত হবে, যার সঙ্গে 50কে যোগ করলে 180 হবে, ডেফিনেটলি 130 ডিগ্রি হবে। ইয়েস, এই দুটোকে যোগ করলে তবেই তো 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এটা 130 ডিগ্রি হবে। ঠিক আছে, তার মানে এই কোণটার ভ্যালু আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 130 ডিগ্রি। কত পেয়ে গেলাম, 130 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা জানি যে এই কোণটা দ্বিগুণ হয় এই কোণটা। ঠিক আছে, 130 এর দ্বিগুণ হয় এটা। কেন হয়, কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, এ কোণ, এই এ কোণের দ্বিগুণ হবে এক্স কোণ। ঠিক আছে, অর্থাৎ 2A ইকুয়াল টু হবে আমাদের এক্স ডিগ্রি। তাহলে 2 × 130 ইকুয়াল টু আমাদের এক্স ডিগ্রি হবে। দ্যাট মিন্স 260 ডিগ্রি উইল বি আওয়ার অ্যান্সার। হেয়ার অ্যান্সার উইল বি 260 ডিগ্রি। ঠিক আছে, ইজিলি হয়ে গেল। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কী হয়, দ্বিগুণ হয়। এইটা আমাদের পরিধিস্থ কোণ। কেন, কারণ এটা পরিধিতে উৎপন্ন হয়েছে, এটা তো আমাদের পরিধি, নীল রঙটা। তো কেন্দ্রস্থ কোণ মানে এই কোণটা, পরিধিস্থ কোণ এটা হচ্ছে পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা। কেন্দ্রস্থ কোণ কী হবে, পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে। তো পরিধিস্থ কোণ 130, তো কেন্দ্রস্থ কোণ কত হবে, তার দ্বিগুণ হবে, তোমার 260 ডিগ্রি হবে। তো এক্সের ভ্যালু ওই জন্য হবে তোমাদের 260 ডিগ্রি। ঠিক আছে, ইজি কোশ্চেন ছিল, বাট একটু তোমাদের বেসিকটা জানতে হবে, তাহলে খুব ইজিলি হবে। চলো নেক্সট, পরের প্রশ্নে দেখো, এটা রেলে পড়ার প্রশ্ন, বেশ ভালো প্রশ্ন। ঠিক আছে, বলেছে বর্গক্ষেত্রের কর্ণগুলির যোগফল ইহার পরিসীমার কত গুণের থেকে কম, অর্থাৎ কর্ণগুলোর যোগফল কত গুণের থেকে কম। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাউন্ডারি আছে, একটা হচ্ছে মাঝের বাউন্ডারি হচ্ছে হাফ, এগুলো সবের নিচে 1/8 1/16 এর নিচে, আর এর ওপরে একটা আছে 3/4। তার মানে আমি যদি দেখি মানে হাফটাই বেশি হয়ে যাচ্ছে, তাহলে আর নিচেরগুলো তো বেশি হবেই ডেফিনেটলি। ঠিক আছে, তো আমি 3/4টাই প্রথমে একবার চেক করে দেখব। তো তার জন্য আমি বর্গক্ষেত্রটা একবার করে নিই তোমাদের। তো এই হচ্ছে আমার বর্গক্ষেত্র। ঠিক আছে, যদিও আঁকার প্রশ্ন এখানে নেই তেমন একটা, তোমাদের জাস্ট ভিজুয়ালাইজ করানোর জন্য আঁকছি, এটা না একেও সলভ করানো যায়। যখন দেখবে না একে সলভ করা যাচ্ছে তো খামোখা আঁকতে যাবে না। ঠিক আছে, তো এর কর্ণ, আচ্ছা তো কর্ণ, এই হচ্ছে আমার কর্ণ, যখন এঁকেছি তখন পুরোটাই আঁকি। এই হচ্ছে আমার কর্ণ। ঠিক আছে, এই হচ্ছে আমার কর্ণ। আচ্ছা, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমাদের বাহু এ, ধরে নাও আমাদের বাহুগুলো হচ্ছে আমাদের সব এ। বর্গক্ষেত্রে 4টে বাহু সমান হয়, সবাই জানে। বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের যে বাহু তার √2 গুণ হয়, অর্থাৎ √2a। এটা হচ্ছে কর্ণ। এবার বলছে কর্ণগুলোর যোগফল, তো একটা কর্ণ √2a হলে অপর কর্ণও √2a হবে। তার মানে কর্ণগুলোর যোগফল কত হবে, 2√2a, তাই না। √2a কী হবে, গুণ হবে তোমাদের, মানে সরি যোগ হবে, √2a, তার মানে কী হবে 2√2a। তো বর্গক্ষেত্রে কর্ণগুলোর যোগফল হচ্ছে আমাদের 2√2a। আর বর্গক্ষেত্রে পরিসীমা কী হয়, 4a, আমরা জানি বর্গক্ষেত্রে পরিসীমা 4a, আর কর্ণের যোগফল হচ্ছে 2√2a। ঠিক আছে, এবার বলেছে 4 পরিসীমার কত গুণ, তো প্রথম অপশান বলছে 3/4 গুণ। তো আমরা যদি 3/4 গুণ করি এর, তাহলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 3a। তাহলে 3 থেকে √2a তো কম, ডেফিনেটলি কম, ক্লিয়ারলি বুঝতে পারছো, 3 থেকে কিন্তু √2a কম হয়ে যাবে, তাই না। 3a হচ্ছে গ্রেটার দ্যান √2a, তো এর থেকে তো কম হচ্ছেই হচ্ছে। হাফ নিয়ে দেখি একবার, 4a × হাফ,
4 ইন্টু হাফ করলে কী হচ্ছে আমার 2a হচ্ছে, ঠিক আছে, 2a হচ্ছে। 2a কি 2√2 থেকে কম না বেশি? দেখো 2√2 খুব ক্লোজ যদি ভ্যালু নয়, √2 ভ্যালু তোমার হচ্ছে 1.4, মানে 1.414 হয়, আমি 1.4টুকু নিচ্ছি, তাইটুকু নিচ্ছি। এটা করলে তোমার কি আসছে 2.8 আসছে। তুমি দেখতে পাচ্ছ যে 2 এর থেকে 2.8 বড় হয়ে যাচ্ছে। দেখো বড় হচ্ছে কি না, 2.8a এর থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে কর্ণ বড় হয়ে যাচ্ছে। তোমাকে বলেছে কর্ণ কম হতে হবে, কত গুণের থেকে কম? দেখো কর্ণের যোগফল কত গুণের থেকে কম, কিন্তু কর্ণের যোগফল তো বড় হয়ে যাচ্ছে এর থেকে, দ্যাট মিন্স হাফ হলেই বড় হয়ে যাচ্ছে, তো এগুলো তো হাফের থেকেও কম, তো ডেফিনেটলি এই ভ্যালুগুলো নিলে কর্ণ আরও বড় হয়ে যাবে, কর্ণ পরিসীমার থেকে আরও বড় হয়ে যাবে। ইয়েস অন্য বলো। অতএব আমার এখানে অ্যান্সার কিন্তু হবে 3/4, এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। আরেকবার বলে দিই অঙ্কটা একটু ট্রিকি কেন, ভাষায় ট্রিকি, ল্যাঙ্গুয়েজটা একটু ট্রিকি, ঠিক আছে, আরেকবার বলে দিই। দেখো একটা বর্গক্ষেত্র আছে, তার 4টে বাহু আছে, বলেছে কর্ণগুলো যোগফল, তো একটা কর্ণ হচ্ছে √2a, অপর কর্ণও √2a হয়, কারণ বর্গক্ষেত্রের দুটো কর্ণই সমান হয়, তাদের যোগফল কী হবে 2√2a। এই যোগফলটা পরিসীমার কত গুণের থেকে কম? তো পরিসীমার 3/4 যখন আমরা করছি, পরিসীমা 4a, তার 3/4 করলে আমরা কী পাচ্ছি 3a, তাহলে 3a তো √2 মানে 2√2 থেকে বেশিই হবে, ঠিক আছে, 2√2, এই 3 2√2 থেকে বেশিই হবে, তাই না, 3 2√2 থেকে বেশি হবে, তো ডেফিনেটলি বুঝতে পারছো এটাই আমার একমাত্র ভ্যালু যেটা বড় হচ্ছে এর থেকে। তার মানে এই ভ্যালুটা দেখো আমি বলে দিই, এইটা হচ্ছে আমাদের পরিসীমা আর এটা হচ্ছে আমাদের কর্ণ, ঠিক আছে, তাহলে কর্ণ থেকে পরিসীমা বড় হয়ে যাচ্ছে, মানে কর্ণ পরিসীমার থেকে ছোট হয়ে যাচ্ছে। এই দেখো যোগফল পরিসীমার কত গুণ, এটা কর্ণ নয়, কর্ণের যোগফল, অ্যাকচুয়ালি আমি কর্ণ মানে কর্ণর দিকে লিখেছি, এটা কর্ণের যোগফল পরিসীমার থেকে ছোট হয়ে যাচ্ছে, দেখো পরিসীমা কর্ণের যোগফল থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এই একটাই আছে যেখানে স্যাটিসফাই করছে যেটা বলেছে প্রশ্নে। এবার তুমি যদি হাফ নাও তাহলে কী হচ্ছে, দেখো 4a ইন্টু হাফ করলে আমার 2a আসছে, এই 2a কি কর্ণের যোগফলের থেকে কম না বেশি? তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2a কর্ণের যোগফলের থেকে কম, তাহলে 2a মানে হাফই যখন কর্ণের যোগফলের থেকে কম হয়ে যাচ্ছে, তখন বাকি ভ্যালু তো হাফেরও কম, তখন বাকি ভ্যালুগুলো নিলে সেগুলো তো ডেফিনেটলি কী হবে, কর্ণের যোগফল থেকে কম দেবে, তাই না? দেখো করে দেখো, 4a ইন্টু 1/8 নাও, তাহলে কী আসছে তোমার 4 ইন্টু 1/8 করলে মানে আসছে তোমার 0.5a, ঠিক আছে, কত আসছে দেখো 0.5 আসছে, ওকে, তাহলে 0.5 দেখতে পাচ্ছ ডেফিনেটলি 2.8 থেকে তো কম হবেই, ঠিক আছে। আরেকটা ভ্যালু নাও, 4a ইন্টু 1/6 নাও, জাস্ট করে দেখাচ্ছি তোমাদের কত আসছে, দেখো 4 মানে কি 0.25 আসছে, ঠিক আছে, তাহলে 0.25 তো আরও কম, 0.25 তো 2.8 থেকে আরও কম, দ্যাট মিনস আমরা দেখতে পাচ্ছি এখানে একটাই অপশান এখানে খাটছে যেখানে পরিসীমা বড় হচ্ছে, পরিসীমার যে ভ্যালু সেটা বড় হচ্ছে কার, কর্ণের যোগফল থেকে, তো দ্যাট ইজ দ্য অ্যান্সার ইয়ার, অতএব ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান ইয়ার। ঠিক আছে, দেখো আরও ভেঙে বললাম। চলো নেক্সট পরের প্রশ্ন, দারুণ প্রশ্ন, এনটিপিসিতে পড়ার প্রশ্ন। ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে তৈরি চতুর্ভুজটি হলো একটি সামান্তরিক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র অথবা রম্বস। কী হবে দেখো, ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস। প্রথম কথা, বর্গক্ষেত্র আয়তক্ষেত্রতে দেখেই কেটে যাচ্ছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এটা 90 ডিগ্রি হতেই পারে না, ক্লিয়ার দেখতে পাচ্ছ বেঁকে গেছে, সো বর্গক্ষেত্র আয়তক্ষেত্র তো চোখের পলকে দেখলাম এবং কাটলাম। এখন সামান্তরিক নাকি রম্বস, মনে রাখবে রম্বস একটা টাইপের সামান্তরিক, রম্বসের ক্ষেত্রে স্পেশাল কন্ডিশন হয় সামান্তরিকের, রম্বস একটা টাইপেরই সামান্তরিক, রম্বসের ক্ষেত্রে কী হয়, তার 4টে বাহু সমান হয়, সামান্তরিকের ক্ষেত্রে তার 4টে বাহু পরস্পর সমান হয় না, বিপরীত দুটি বাহু সমান হয়। রম্বসের সঙ্গে সামান্তরিকের মিল কোথায়, রম্বস এবং সামান্তরিক উভয়েরই বিপরীত বাহুগুলো একে অপরের সমান্তরাল হয়, ঠিক আছে। তো তোমাকে বলতে বলেছে যদি ধরে নিই এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, তো পি কিউ এস হচ্ছে তোমাদের মধ্যবিন্দু, ওই জন্য বলেছে মধ্যবিন্দু দিয়ে তৈরি চতুর্ভুজ। এই যে পি দেখতেই পাচ্ছ, আমি আর এখানে দাগাচ্ছি না তোমাদের, পি কিউ এস এই তিনটে হচ্ছে ত্রিভুজের যে তিনটে বাহু আছে তার মধ্যবিন্দু, ওই জন্য বলেছে ত্রিভুজের মধ্যবিন্দু। ত্রিভুজের মধ্যবিন্দু মানে বাহুর মধ্যবিন্দু, অ্যাকচুয়ালি বাহু কথা লেখা ছিল, রিয়েলি সরি অমিট হয়ে গেছে, ত্রিভুজের বাহুগুলির যে মধ্যবিন্দু তা দিয়ে তৈরি এবং ফিগারটাও আঁকা ছিল, তো এখানে গুঞ্জাইশ নেই বা মানে সন্দেহ নেই, ডাউট নেই এটা বলার যে এটা বাহু হবে কি না, এই ফিগারটা আঁকা ছিল আর বলা ছিল ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে তৈরি চতুর্ভুজটি হলো, তো পি কিউ এস হচ্ছে মধ্যবিন্দু, বাহুর মধ্যবিন্দুই হবে, তো
এইটা যে চতুর্ভুজ তৈরি হয়েছে এটা কি হবে, সামান্তরিক হবে, বর্গক্ষেত্র হবে, আয়তক্ষেত্র না রম্বাস? তো রম্বাস কি হবে, হবে না। কারণ দেখতেই পাচ্ছ, কেন দেখতে পাচ্ছ রম্বাস হবে না, কারণ তুমি বুঝতে পারছো এখানে সমবাহু ত্রিভুজ দেয়নি, বলেছে এনি ত্রিভুজ, শুধু ত্রিভুজ লেখা আছে। সমবাহু ত্রিভুজ যদি হতো তাহলে ডেফিনেটলি তিনটে বাহু সমান হতো, মানে এর বাহুগুলোর মধ্যবিন্দু যোগকারী যে রেখা সেগুলোও সমান হয়ে যেত, ফলে রম্বাস তো হবেই না। তো এটাও কিন্তু আমাদের কেটে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্সার আমাদের এখানে সামান্তরিক হবে, এবং এটা প্রমাণও করা যায় যে সামান্তরিক হবে। কী করে সামান্তরিক হবে আমি অপশান দিয়ে কী করে করবো সেটা বললাম, এবার প্রমাণ করে দেখা যাক, ঠিক আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি, আমরা জানিও, শুধু দেখতে পাচ্ছি নয়, আমরা জানিও, কি জানি, কোনো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে। তো এই যে রেখাটা আমি টানলাম মাঝে, এই রেখাটা যদি অপর দুটো বাহুর মাঝখান দিয়ে যায়, মানে এটা মাঝখান এবং এটাও মাঝখান, মানে মিড পয়েন্ট হয়, তাহলে সেটা তৃতীয় বাহুর সমান্তরাল তো হবেই, উপরন্তু তৃতীয় বাহুর অর্ধেক হয়। মানে এটা যদি 6 সেন্টিমিটার হয়, এটা যদি 6 সেন্টিমিটার হয়, এটা তোমাদের 3 সেন্টিমিটার হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তো দেখো এবার আমি দুটো ত্রিভুজ তোমাকে দেখাচ্ছি সিমিলারিটি দিয়ে। এই ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটা দেখবে, আর এপি কিউ এই ত্রিভুজটা দেখবে। ধরে নাও সাপোজ এখানে এ নাম আছে, এ ধরে নাও এপি কিউ ত্রিভুজটা দেখবে, আর এ আর এখানে ধর একটা নাম দিলাম জেড, এ আর জেড আর এপি কিউ ত্রিভুজটা দেখবে। এই বড় ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটা দেখবে। পি কিউ কার হাফ হবে, পি কিউ আর জেডের হাফ হবে, কারণ পি আর কিউ হচ্ছে মধ্যবিন্দু, এবং পি কিউ হচ্ছে কী হয়েছে দেখতেই পাচ্ছ সমান্তরাল হবে, এবং আর জেডের হাফ হবে। আবার শোনো, আবার বলে দিচ্ছি, কোনো ত্রিভুজ আছে, এনি ত্রিভুজ, তার দুটো বাহুর মাঝখান দিয়ে যে বিন্দু আছে বা মধ্যবিন্দু, তাদেরকে সংযোগকারী রেখা, যেমন এটা পি এটা কিউ, তাদেরকে সংযোগ করেছে পি কিউ, সেটা তৃতীয় বাহুর অর্ধেক হয় এবং তৃতীয় বাহুর সমান্তরাল হয়, ঠিক আছে। তো পি কিউ তৃতীয় বাহুর অর্ধেক হবে, মানে পি কিউ ইকুয়াল টু আর এস হবে। তো পি কিউ ইকুয়াল টু কী হবে, আর এস হবে, ঠিক আছে, ওকে। দেখো পি কিউ ইকুয়াল টু আর এস, আর দেখো এবার তুমি এই ত্রিভুজটা দেখো, জেড এ আর, এই ত্রিভুজটাকে দেখো, জেড এ আর, যেভাবে দেখতে পাচ্ছি সেভাবে দেখবে, জেড এ আর এই ত্রিভুজটাকে দেখো, আর জেড কিউ এস এই ত্রিভুজটাকে দেখো, কিউ এসটাকে দেখো বলি, কিউ এসটাকে দেখো আর এ আরটাকে দেখো, ত্রিভুজগুলোকে না দেখলেও চলবে, কিউ এসটাকে দেখো আর এ আরটাকে দেখো। কিউ আর এস তো মধ্যবিন্দু, আর সেটা তাহলে তৃতীয় বাহুর কী হবে, হাফ হবে, মানে এই বাহু আর এই বাহু সেম হবে। এখন তুমি বলো, লিখেও দিচ্ছি এখানে, কিউ এস ইকুয়াল টু হবে আমাদের পি আর এর, ঠিক আছে। তুমি একটা জিনিস ভালো করে ভাবো, যে এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে যার যার বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান, যার বিপরীত বাহুগুলো কি পরস্পর সমান, কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কিন্তু প্রত্যেকটা বাহু পরস্পর সমান কিনা আমরা জানি না, কারণ ত্রিভুজটার যে প্যাটার্ন কি সেটা আমরা জানি না। ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ, না জানি না আমরা, হতেও পারে, যদি হয় তাহলে রম্বাস হয়ে যাবে, কিন্তু এখানে এনি ত্রিভুজ বলেছে, এনি ত্রিভুজ হলে তো এটা সামান্তরিক হয়ে যাচ্ছে। যদি বলতো এটা সমবাহু ত্রিভুজ, যদি এটা সমবাহু ত্রিভুজ দেওয়া থাকতো, ভালো করে বুঝবে, যদি এটা সমবাহু ত্রিভুজ দেওয়া থাকতো তাহলে কিন্তু রামবাস হতো। কেন রামবাস হতো, কারণ সামান্তরিক একটা টাইপের রামবাসই, কিন্তু রামবাস তো স্পেসিফিক্যালি দেওয়া ছিল সেখানে, ওই জন্য রামবাস অ্যান্সার হতো। রামবাস অ্যান্সার কেন হতো, কারণ পি কিউ যেমন আর এস এর সমান হতো, তেমন আর এস কিউ এস এর সমান হতো, কিউ এস পি আর এর সমান হতো, মানে পি আর পি কিউ এর সমান হয়ে যেত, তা চারটে পরস্পর সমান হতো। কিন্তু এখানে প্রমাণ করা যাচ্ছে না চারটে পরস্পর সমান, কারণ ত্রিভুজের প্যাটার্ন জানা নেই, ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজটা জানা নেই। এনি ট্রায়াঙ্গেলের জন্য সামান্তরিক হবে, সমবাহু ত্রিভুজ হলে রামবাস হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যান্সার উইল বি হোয়াট, অ্যান্সার উইল বি সামান্তরিক। সামান্তরিক হচ্ছে সেই চতুর্ভুজ যা বিপরীত বাহুগুলো পরস্পর কী হয়, সমান্তরাল হয়। বিপরীত বাহুগুলো কী হয়, পরস্পর কী হয়, সমান্তরাল হয় এবং সমান হয়। সামান্তরিক হচ্ছে সেই চতুর্ভুজ যা বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। রম্বাস হচ্ছে সেই সামান্তরিক যার বিপরীত বাহুগুলো সমান হয় এবং প্রত্যেকটা বাহুই সমান হয় এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। মানে সমান্তরাল দুটো ক্ষেত্রেই আছে, বিপরীত বাহুগুলো প্রত্যেক ক্ষেত্রেই, সামান্তরিকের ক্ষেত্রেই বলো আর রামবাসের ক্ষেত্রেই বলো, বিপরীত বাহুগুলো সামান্তরিক মানে সমান্তরাল তো হচ্ছেই, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান নয়, রামবাসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান। সামুদ্রিকের ক্ষেত্রে অনলি বিপরীত বাহুগুলো সমান, রামবাসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান। এই ছোটো ছোটো পয়েন্টগুলো যত মনে রাখবে তত জিওমেট্রি তোমার কাছে সহজ হবে, সরল হবে। চলো নেক্সট পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি সামুদ্রিকের কোণের অন্তঃসমদ্বিখণ্ডকগুলি মিলিত হলে যে চতুর্ভুজ উৎপন্ন হয় তার চারটি কোণের প্রত্যেকটির মান কত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আগের দিন আমি তোমাদের পেট ক্লাসে এটা বুঝিয়েছিলাম, সেটাই বলে দিচ্ছি তোমাদের এখানে। এই ধরো আমাদের একটা সামান্তরিক আছে, সাপোজ ধরো এই সামান্তরিকের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক, আমরা জানি সামান্তরিকের লম্ব কিন্তু অন্তঃসমদ্বিখণ্ডক নয়,
সামুদ্রিকের লম্ব কিন্তু কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক হয় না, রম্বসের ক্ষেত্রে হয়, সামুদ্রিকের ক্ষেত্রে হয় না। তো আমরা যদি কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক এখানে আঁকার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এরকম একটা প্যাটার্নের তোমাদের এখানে তৈরি হয়, ঠিক আছে। বা জাস্ট আ মিনিট, এটা ধরো এই এলো, ঠিক আছে, আর এটা ধরো এই এলো, আর এটা ধরো তোমাদের এই এলো, ওকে, আর এটা ধরো তোমাদের এই এলো। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ মাঝখানে একটি তোমাদের উৎপন্ন হয়েছে, ঠিক আছে, মাঝখানে তোমাদের উৎপন্ন হয়েছে একটি চতুর্ভুজ। ওকে, মাঝখানে তোমাদের একটি চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, একদম পরিষ্কার দেখতে পাচ্ছ। এই চতুর্ভুজটার কথাই এখানে বলা হচ্ছে, এই যে হলুদ রঙের চতুর্ভুজটার কথাই বলা হচ্ছে এখানে। এই হলুদ রঙের চতুর্ভুজটা কি হবে, ঠিক আছে। দেখো, আমি তোমাদের আগের দিনও বলেছিলাম, আজকে আবার বলছি, ধরো এরকম একটা রেখা আছে এবং রেখা দুটো কাট করেছে, অর্থাৎ এই যে রেখাটা এটা হচ্ছে ছেদক, এই রেখাটা আর এই রেখাটা, এই দুটো রেখা হচ্ছে একে অপরের সমান্তরাল এবং এই রেখাটা হচ্ছে ছেদক এই দুটো রেখার। তো এখানে যে কোণ উৎপন্ন হয় তার অন্তঃসমদ্বিখণ্ডক আর এখানে যে কোণ উৎপন্ন হয় তার অন্তঃসমদ্বিখণ্ডক, দুটো যেখানে ম্যাচ করবে সেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। এখানে যে কোণ উৎপন্ন হয়েছে তার অন্তঃসমদ্বিখণ্ডক, এখানে যে কোণ উৎপন্ন হয়েছে তার অন্তঃসমদ্বিখণ্ডক, এখানে যে ম্যাচ করেছে এই জায়গায় আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয় অলওয়েজ। তার মানে এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক আর এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক যেখানে ম্যাচ করেছে এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। ইয়েস, তো হলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি। আমি বাইরে লিখছি বাট তৈরি হবে ভেতরে। এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক আর এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক যেখানে ম্যাচ করবে সেখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হবে। ওকে, ঠিক আছে। আর এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ডক এই যে এখানে যেখানে ম্যাচ করেছে এরও ম্যাচ করেছে, এখানে যেটা তৈরি হবে এটাও 90 ডিগ্রি তৈরি হবে, তাই না? এই ভেতর দিকে 90 তৈরি হবে, ভালো করে বুঝবে। এ দুটোর ক্ষেত্রে ভেতর দিকে তৈরি হবে আর এ দুটোর ক্ষেত্রে বাইরের দিকে তৈরি হবে, এখানে তৈরি হবে। এবার দেখো এখানে তো বিপরীত কোণ, এটা 90 ডিগ্রি, তার মানে এটাও আমার 90 ডিগ্রি, ভেতরটাও এটা 90 ডিগ্রি হলে এটাও আমার 90 ডিগ্রি হবে, কারণ এর বিপরীত কোণ ভেতরে আছে। এই কোণটা আর এই কোণটার ক্ষেত্রে দুটো তো এখানে পেয়েই গেলে 90, এই দুটো ভেতরেই হলো, হলুদের মধ্যেই হলো, কিন্তু এগুলো বাইরে চলে আসছে, কারণ এইটা আর এইটা হলে এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি। দেখো আমি ভেতর দিকে 90 ডিগ্রি বলেছি, বাইরে বলিনি কিন্তু। এবার এটা 90 মানে এদিকে 90 তৈরি হবে, কারণ বিপরীত কোণ, ঠিক আছে। তো এটাও 90, এটাও 90 হবে। অতএব আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে যার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। প্রত্যেকটা কোণ কী হয় তোমাদের 90 ডিগ্রি করে হয়। ওকে, তো মনে রাখবে এটা তোমাদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি যখন, তখন দুটো ফিগার আমাদের মাথায় আসে, একটা হচ্ছে বর্গক্ষেত্র, দুই হচ্ছে আয়তক্ষেত্র। রম্বাস এবং সামুদ্রিক তো কেটে বেরিয়ে গেল, কারণ রম্বাস এবং সামুদ্রিকের কোনো কোণই 90 ডিগ্রি হয় না। এখানে তো চারটে কোণই 90 ডিগ্রি হচ্ছে, তো মনে রাখবে এটা আয়তক্ষেত্র হয়, ঠিক আছে। এটাও প্রমাণ করা যায় যে এটা আয়তক্ষেত্র হয়। ফিগারটাকে আরেকটু যদি আমি তোমাদের একদম স্কেল ওয়াইজ আঁকতাম তাহলে দেখতে পেতে এরকম বর্গক্ষেত্র টাইপ দেখাতো না, এটা দেখতেই আয়তক্ষেত্র লাগতো, ঠিক আছে। তো মনে রাখবে এটা আয়তক্ষেত্র হয়, প্রমাণ তো হয়েই গেছে 90 ডিগ্রি। তো বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র, মনে রাখবে এটা আয়তক্ষেত্র হয়, ঠিক আছে। এটা একটু মনে রেখে দাও, এটা পরীক্ষায় পড়ার প্রশ্ন, বিগত বছরে বহুবার এই প্রশ্নটা পড়েছে যে সামুদ্রিকের কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মিলিত হলে যে চতুর্ভুজ উৎপন্ন হয় চারটে কোণের প্রত্যেকটির মান কত। এখানে অ্যাকচুয়ালি দেখো এখানে আরেকটা ব্যাপার, এখানে আমি যে আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র নিয়ে তর্ক করছিলাম, অ্যাকচুয়ালি তার উত্তরটা এখানে বার করতে বলেনি। এখানে বলছে কোণের মান কত, প্রত্যেক কোণের মান কত হবে, 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে। এটা আমাদের বার করতে বলে, সেটা এমনি বেরিয়ে যাচ্ছে, আর এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, 5 দাগ দেখো, ত্রিভুজ এবিসি এর ডি এবং ই হলো যথাক্রমে এবি এবং এসি বাহুর উপর অবস্থিত বিন্দু, এইভাবে যে ডিই সমান্তরাল বিসি। তো আমি একটা ত্রিভুজ এখানে তোমাদের আঁকছি, চলো স্ট্রেট লাইন করে দিই, এই, ঠিক আছে। এবং বলেছে ডি, তো আমি এখানে ডি একে জয়েন করে দিলাম, এইটা হচ্ছে আমাদের ডি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ই। আচ্ছা, এবার তোমাদের কি বলছে, তোমাদের বলছে যে এডি ইকুয়াল টু এক্স, তাহলে নাম দেওয়া যাক, এটা হচ্ছে আমাদের এ, এটা বি, এটা হচ্ছে আমাদের সি, এডি হচ্ছে আমাদের এক্স, ডিবি হচ্ছে আমাদের এক্স -2, ঠিক আছে। এই এই মানে কোনটা, এইটা এই আমাদের কত বলেছে, এক্স
প্লাস টু ইসি, ইসি কোনটা? এইটা কত বলেছে? এক্স মাইনাস ওয়ান। তো তোমাদের বলেছে এক্সের ভ্যালু ফাইন্ড করতে। তো দেখতেই পাচ্ছ এখানে বলাই আছে ডি প্যারালাল টু বিসি, একথা বলা আছে। যখন ডি প্যারালাল টু বিসি হয় তখন যে ফর্মুলার কাজ হয় সেটা হচ্ছে এডি বাই ডিবি ইকুয়াল টু তোমাদের হয় এই বাই ইসি। এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যায়। তো এডি কত আমাদের? এক্স, ডিবি কত আমাদের? এক্স মাইনাস টু, এই কত আমাদের? এক্স প্লাস টু, ইসি কত আমাদের? এক্স মাইনাস ওয়ান। জাস্ট ক্যালকুলেট করো, অ্যান্সার তোমাদের এখানে বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর ওদিকে কী হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা এটা 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 কেটে বেরিয়ে যাচ্ছে। তো মাইনাস এক্সের ভ্যালু মাইনাস ফোর, তো এক্সের ভ্যালু আমাদের কী আসছে? শুধু ফোর, কারণ মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তো এক্সের ভ্যালু আমাদের কী আসবে? ফোর। এখন দেখো এই ফর্মুলাটা তোমরা শিখলে, কিন্তু এই ফর্মুলাটা এলো কীভাবে? যার যার মাথায় প্রশ্ন আসছে তারা যদি একটু ধৈর্য ধরতে পারো তাদেরকে আমি বলে দেবো কীভাবে এটা এলো। আর যারা ভাবছো যে না আমাদের জানার দরকার নেই, জাস্ট ফর্মুলা জানলেই হয়ে যাবে, তারা পরেরটা স্কিপ করে যাও, ঠিক আছে? দিস ইজ দ্য ফর্মুলা, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার এটা এলো কীভাবে চলো দেখে নেওয়া যাক, ঠিক আছে? এটা কীভাবে আসে এটা সিমিলারিটি দিয়ে প্রমাণ করা যায়, ঠিক আছে? আমি তোমাদের এই এক্সট্রা যে এখানে ভ্যালুগুলো লেখা রয়েছে সেগুলো সব মুছে দিচ্ছি যাতে একদম ক্লিয়ার তোমরা দেখতে পাও প্রত্যেকটা জিনিস। এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা। দেখো আমরা দেখতে পাচ্ছি কী দেখতে পাচ্ছি? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে এইটা, আর ডি টানার ফলে একটা ছোটো ত্রিভুজ তৈরি হয়েছে। এটা ছোটো ত্রিভুজ, আর বড় ত্রিভুজটা তো দেখতেই পাচ্ছি এবিসি। এই ছোটো ত্রিভুজ আর বড় ত্রিভুজের মধ্যে খেয়াল করো তুমি, আমি যদি দিই এখানে নাম লিখি যদি আমি, যে এ ডিই যেটা কিনা আমাদের ছোটো ত্রিভুজটা, ঠিক আছে? এই ত্রিভুজটা সিমিলার হবে কার সাথে? বড় ত্রিভুজটার সাথে, মানে এ বি সি এর সাথে, ঠিক আছে? এডি সিমিলার হবে এডিসি এর সঙ্গে। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটারও অ্যাঙ্গেল এ আছে, এই ত্রিভুজটারও অ্যাঙ্গেল এ আছে। আর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার আমাদের বিকোণ, এই ত্রিভুজটার আমাদের ডিকোণ কার সাথে ইকুয়াল? বড় ত্রিভুজটার বিকোণের সাথে ইকুয়াল, তাই না? এই কোণটা এই কোণের সঙ্গে ইকুয়াল হবে, কারণ ডি প্যারালাল টু বিসি, সেই জন্য, ঠিক আছে? সিমিলার আমরা দেখতে পাচ্ছি এই কোণটার ই কোণ বড় ত্রিভুজটার সি কোণের সঙ্গে প্যারালাল হচ্ছে। দেখো ই কোণ সি কোণের সঙ্গে সমান হবে। কেন সমান হবে? ডি প্যারালাল টু বিসি। তাই এই দুটো কেন হয়েছে? কারণ এই দুটো হয়েছে এই কারণে, কারণ ডি প্যারালাল বলা আছে বিসি এর সঙ্গে। এই যে ডি প্যারালাল টু বিসি, এটা ডি নট পি, ঠিক আছে? এটা ডি। আচ্ছা দেখতে পাচ্ছ, তার মানে আমি দেখতে পাচ্ছি এডি সর্বসম হচ্ছে এবিসি এর সঙ্গে। যেই এডি এবিসি এর সঙ্গে সর্বসম হলো তখন এখানে একটা তোমাদের কাজ করে রেশিও। কী কাজ করে? ছোট ত্রিভুজটার বাহু মানে এডি বাই বড় ত্রিভুজটার বাহু মানে এবি। তাহলে লেখো এডি বাই এবি ইকুয়াল টু আমাদের ছোট ত্রিভুজটার এই বাহু বাই বড় ত্রিভুজটার এই বাহু, এই বাই আমাদের এসি। আর কি কাজ করে? ডি বাই বিসি, ঠিক আছে? তো এখানে প্রমাণের জন্য এই লাস্টটা আমাদের লাগবে না, তো লাস্টটা আমি লিখছি না, ঠিক আছে? এই যে ডি বাই বিসি এটাও হয়, ডি বাই বিসি এটাও হয়, এটা আমাদের লাগবে না বলে আমি এখানে লিখছি না, ঠিক আছে? তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি? আচ্ছা আমি বারবার ডিটাকে আমাদের যেন কেমন লাগছে, তাই না? চলো ডিটাকে একবার ঠিক করে লিখি, এ ডি, এই, ঠিক আছে? তো এই যেটা তুমি পেয়েছো এখান থেকে একটা জিনিস প্রমাণ করা যায়। দেখো এডি তো এডি থাকবে, এখান থেকে এখানে যাচ্ছি আমি, এডি তো এবিই থাকবে, কিন্তু এবিকে কী লেখা যায়? এডি বাই ডিবি, মানে এডি প্লাস ডিবি। তো লেখো এডি প্লাস ডিবি, ঠিক আছে? ইকুয়াল টু এই তো এই থাকলো, কিন্তু এসিকে কী লেখা যায়? এই প্লাস ইসি লেখা যায়, তাই না? এই যে এসি সমান সমান কি? এই প্লাস ইসি, এবি সমান সমান কি? এডি প্লাস ডিবি, ঠিক আছে? এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? আমি এদিকে সব সময় সরিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? দেখো এটাকে আবার কী করে লেখা যায়? এডি বাই এডি প্লাস এডি বাই ডিবি। এখানে কি লেখা যায়? এই বাই এই প্লাস এই বাই ইসি,
এটাকে যদি তুমি কাটাকুটি করো এখানে 1 আসবে, এটাকেও যদি তুমি কাটাকুটি করো এখানে 1 আসবে। তার মানে এটা আর এটার ভ্যালু কেটে যেতে পারে, কারণ দুটোই তো 1। তাহলে এই 1 কেটে গেল, মানে এই দুটো ভ্যালু কেটে গেল আমার এখান থেকে। কারণ এখানে কী আসছে দেখো, AD বাই ডিবি, এই দেখো AD বাই ডিবি ইকুয়াল টু AE বাই ইসি, দেখো এই চলে এসছে AD বাই ডিবি ইকুয়াল টু AE বাই ইসি। কারণ এটা তো কেটে গেছে, AD বাই AD মানে 1, AE বাই AE মানে 1, তো দুটো কেটে গেলে 1 হয়, আর 1 আর 1 এই 1 কেটে যাচ্ছে, তখন AD ইকুয়াল টু AE বাই ইসি। দেখো এই চলে এসছে আমার, যেটা আমি একটু আগে লিখেছিলাম দেখো সেইটা আমার চলে এসছে। এই হচ্ছে আমার প্রুফ। ক্লিয়ার হয়েছে? যারা প্রমাণ শিখলে তাদের কি ব্যাপারটা বেশি দিন মনে থাকবে, তারা এরকম ফিগার দেখলে অ্যানালাইজ করতে পারবে যে কোনটা কোন দিকে আছে। আর শুধু তো এই ফিগার না, অনেক ফিগারই চলে আসে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। এটা খুবই ভালো প্রশ্ন, দেখো কি বলছে। বলছে PQR হচ্ছে 90 ডিগ্রি, মানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বলে দেওয়া আছে। ও হলো ত্রিভুজটির ভরকেন্দ্র, ও হলো ত্রিভুজটির ভরকেন্দ্র। ভরকেন্দ্র কাকে বলে? যেখানে ত্রিভুজের মধ্যমাগুলো মিট করে। P থেকে QR এর ওপর টানা মধ্যমা ও বিন্দু দিয়ে গেছে, PR এর ওপরে Q বিন্দু থেকে টানা মধ্যমা যেটা দেওয়াই আছে QM, এটাও মধ্যমা, এটাও ও বিন্দু দিয়ে গেছে। সিমিলারলি এখান দিয়ে অর্থাৎ বিপরীত বাহুর ওপর এর ওপর টানলে যে মধ্যমা আছে সেটাও ও বিন্দু দিয়ে গেছে। মধ্যমাগুলোর মিড পয়েন্টকে আমরা ভরকেন্দ্র বলি। আর মধ্যমা কাকে বলে? বিপরীত শীর্ষবিন্দু থেকে বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা। তার মানে এই যে QM রেখাটা টানা হয়েছে, এটা PRকে দুটো সমান পাটে ভাগ করেছে, একটা হচ্ছে PM, একটা হচ্ছে MR। অর্থাৎ আমরা এখানে প্রথম দেখাতেই আমরা লিখতে পারি PM ইকুয়াল টু MR। কেন লিখতে পারি? বলা নেই, তবুও আমরা কেন লিখতে পারি? কারণ এখানে বলা আছে ভরকেন্দ্র হচ্ছে এটা। যেহেতু ভরকেন্দ্র এবং QM এই ভরকেন্দ্রের মধ্য দিয়ে গেছে, তার মানে QM হচ্ছে মধ্যমা। এটা আমরা বাই ডিফল্ট মনে করে নিতে পারি। QM হচ্ছে মনে করে নিতে পারি না, ঠিকঠাকই মনে করবো। QM হচ্ছে মধ্যমা, কারণ ও হচ্ছে ভরকেন্দ্র, বলা আছে। তো PQ যদি 5 হয়, মানে PQ মানে লম্ব হচ্ছে আমাদের 5, ঠিক আছে। QR মানে 12, তাহলে এটা তো 13 হবেই হবে। তুমি পাইথাগোরিয়ান ট্রিপলেট ইউজ করতে পারো, 12, 5, 12, 13, ঠিক আছে। এটা পাইথাগোরিয়ান ট্রিপলেট যদি না চাও তাহলে এটাও করতে পারো। PQ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। এটা একটা সমকোণী ত্রিভুজ, ফলে অতিভুজের স্কোয়ার তো হবেই। এর ফর্মুলায় তুমি যদি বসাও, এটা হচ্ছে 25, 5 স্কোয়ার, কিউর হচ্ছে 12 মানে 144, এটা হচ্ছে তোমাদের PR স্কোয়ার, ঠিক আছে। জাস্ট এ মিনিট, এটা তোমাদের PR, ঠিক আছে। তো PR স্কোয়ার, এখান থেকে তুমি কী পাচ্ছ দেখতেই পাচ্ছ, 169 আসছে, তার রুট করে দিলে আমরা PR পেয়ে যাব। আর 169-এর রুট করলে আমাদের 13ই আসে। তো PR এর যে ভ্যালু আসবে সেটা আমাদের 13 আসবে, এখান থেকে বার করলাম, ঠিক আছে। আর আমি আগেও লিখে দিয়েছি 13 আসবে, ঠিক আছে। 5, 12, 13 এর কম্বিনেশনে আসে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি PR আমাদের 13 আসছে, আর PRকে হাফ করে দিয়েছে M বিন্দু, তার মানে এটা কত হবে? 13, মানে এটা 6.5 হবে, এটাও তোমাদের 6.5 হবে। ইয়েস অর নো বলো? টোটালটা আমাদের 13, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? MR কত হবে? 6.5। এটা কত হবে? PM কত হবে? 6.5। 6 হচ্ছে 12 আর 1 13, টোটালটা আমাদের 13 হলে PM হচ্ছে 6.5, MR হচ্ছে 6.5। কিন্তু তোমাদের সেটা বার করতে বলেনি, তোমাদের বলেছে OQ এর দৈর্ঘ্য বার করতে। এই যে OQ, কার দৈর্ঘ্য বার করতে বলেছে? OQ, ঠিক আছে। OQ এর দৈর্ঘ্য বার করতে বলেছে, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে বুঝবে, আমরা জানি যে মধ্যমা মিডিয়ানকে কী অনুপাতে ভাগ করে? 2:1 অনুপাতে ভাগ করে। যদি না জেনে থাকো তাহলে এটা জেনে রাখার দরকার। মধ্যমাকে ভরকেন্দ্র, ঠিক আছে, মধ্যমাকে ভরকেন্দ্র, মধ্যমা কোনটা? QM হচ্ছে মধ্যমা। QMকে এই যে ভরকেন্দ্র 2:1 অনুপাতে কী করে দেয়? ডিভাইড করে দেয়, ঠিক আছে। কী করে দেয়? 2:1 অনুপাতে কী করে দেয়? ডিভাইড করে দেয়, ঠিক আছে। আবার এই QM সমান কি? QM সমান MR। QM সমান কি আমাদের? MR। এটা ইম্পর্টেন্ট, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয়। যদি বিপরীত মধ্যবিন্দু পর্যন্ত একটা রেখা টানো তাহলে সেটা অতিভুজের হাফ হয়ে যায়, তো QM হচ্ছে MR হবে, ঠিক আছে। QM সমান কি? MR, তো এখানে লিখেও দিচ্ছি QM, এই যে, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। PM সমান MR তো বুঝতেই পারছো, ইকুয়াল টু QM হয়ে যায়, ঠিক আছে। এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয়, হ্যাঁ অতিভুজ বলেছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনলি হয়। তাহলে QM এর আমাদের দৈর্ঘ্য কত? QM এর আমাদের দৈর্ঘ্য হচ্ছে তোমাদের 6.5। আর আমরা দেখতে পাচ্ছি QM এর রেশিওতে দৈর্ঘ্য কত? 2+1 মানে 3 ইউনিট, তাই না? তো 3 ইউনিটের ভ্যালু যদি 6.5 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 6.5/3। আর তোমাদের বলেছে OQ এর দৈর্ঘ্য বার করতে, মানে এখান থেকে এইটুকু, মানে 2 ইউনিটের ভ্যালু বার করতে বলেছে। তো 2 ইউনিটের ভ্যালু বার করে ফেলো এখান থেকে,
6.5 ইন্টু 2/3 অর্থাৎ 13/3। 13/3 করলে কী হয়, 4 3 12, ঠিক আছে, 4 3 12, তো 4 পূর্ণ 4.33, 4.33 এত সেমি তোমাদের অ্যান্সার হবে। তুমি 4.33ও লিখতে পারো, বা তুমি এটাকে আর একটু সহজ করে দিই, 4 পূর্ণ 1 3 লেখো, তাও হবে 4 পূর্ণ 1 3, 4 পূর্ণ 1 3 সেমি, এটাই আমার উত্তর আসবে। ঠিক আছে, তো ওকিউ এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু খুব ভালো প্রশ্ন। ওকিউ এর দৈর্ঘ্য কত হবে, 4 পূর্ণ 1 3 সেমি। ক্লিয়ার হলো? সবটা ভেঙে বললাম। কী কী কনসেপ্ট কাজে লাগলো আবার বলে দিচ্ছি। কনসেপ্ট হচ্ছে কাজে লাগলো, এটা একটা সমকোণী ত্রিভুজ, সো আমার ট্রিপলেটের কনসেপ্ট কাজে লাগলো, 5 12 13ই হবে পিআর। আর যদি না পারো তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা কাজে লাগলো। এখান থেকে আমি 13 বার করতে পারি। ঠিক আছে, 13 তো বেরোলো। আর কি কাজে লাগলো, ভর কেন্দ্রের কনসেপ্ট কাজে লাগলো। ভর কেন্দ্র কাকে বলা হয়, মিডিয়ানগুলোর মিটিং পয়েন্ট হচ্ছে ভর কেন্দ্র। মিডিয়ান কাকে বলা হয়, মধ্যমা কাকে বলা হয়, বিপরীত শীর্ষবিন্দু থেকে বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা হচ্ছে মধ্যমা। মধ্যমার ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট কাজে লাগলো, ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে ডিভাইড করে, এটাও কাজে লাগলো। আর সমকোণী ত্রিভুজ একটা স্পেশাল কেস তৈরি করে, সেটা কি, সমকোণী ত্রিভুজের যে মধ্যমা হয় সেটা অতিভুজের হাফ হয়। দেখতেই পাচ্ছ, QM ইজ হাফ অফ PR ইকুয়াল টু MR। এই দেখো, PM ইকুয়াল টু MR ইকুয়াল টু QM, তো PM MR এবং QM সমান হবে। তো আমরা PR এর দৈর্ঘ্য পেয়ে গেলে তাকে হাফ করলে 6.5 পাচ্ছি। তার মানে এই টোটালটার দৈর্ঘ্য 6.5, রেশিওতে দৈর্ঘ্য কত, 2+1 মানে 3 ইউনিটের দৈর্ঘ্য 6.5, 1-এর দৈর্ঘ্য কত হবে, আর 2 কেন, কারণ OQ হচ্ছে 2 ইউনিট, 2 ইউনিটের দৈর্ঘ্য কত হবে, 4 পূর্ণ 1 3 সেমি। ঠিক আছে, দেখো এসে গেল। ওকে, ক্লিয়ার হয়েছে, আশা করি বুঝতে পারলাম। আবারও বললাম, তো কতগুলো কনসেপ্ট কাজে লাগে দেখো এই দেড় লাইনের একটা জিওমেট্রিতে। ওই জন্যই জিওমেট্রি হচ্ছে পার্টিকুলারলি কনসেপচুয়াল বেস। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি মুখস্থ করে কিচ্ছু করতে পারবে না। জিওমেট্রি ইজ নাথিং, মুখস্থর ওপর কিছু নয়। ঠিক আছে, জিওমেট্রিতে শর্টকাট কোনো ইউজ করা যায় না, জিওমেট্রিতে মুখস্থ ইউজ করা যায় না। জিওমেট্রিতে অনলি পারসেপশন অ্যান্ড কনসেপশন, এই দুটোই ইউজ করা যায়। চলো আমরা 7 নম্বরে যাব। পরের প্রশ্নটা দেখো, ছবি আঁকাই ছিল, বলা আছে AB প্যারালাল টু CD। ঠিক আছে, কি বলা আছে, AB প্যারালাল টু CD। আর কি বলা আছে, তোমাদের বলা আছে EF, এই দুটি রেখাকে, EF কোনটা, এটা হচ্ছে EF, আমাদের নামটা দেওয়া হয়নি, EF হচ্ছে আমাদের EF এই দুটি রেখাকে M এবং N বিন্দুতে কেটেছে। এটা হচ্ছে M, এটা হচ্ছে N বিন্দুতে কেটেছে। তোমাকে বলা হয়েছে কোণ BMN, কোণ BMN, BMN মানে এই কোণটা, এই কোণটা। আর কি বলা হচ্ছে, কোণ MND মানে এই কোণটা, কোনটা, এই কোণটা। এই দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে কিউ বিন্দুতে ম্যাচ করেছে। তোমাকে বলছে যে কোণ কিউ এর মান কত, এই কোণটারই মান বার করতে বলেছে। ঠিক আছে, কোণ কিউ এর মান ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। MQN এই কোণটার মান তোমাকে বার করতে বলেছে। তো এই কোণটার মান কত হবে, 90 ডিগ্রি হবে। কোণ কিউ এর ভ্যালু কত হবে, 90 ডিগ্রি হবে। চোখ কান নাক বুঝিয়ে বলে দিলাম, কারণ একটু আগে আমি তোমাদের বলেছি, যা বলেছি দেখো তার উপর প্রশ্ন পড়েছে। এই হচ্ছে তোমাদের প্যারালাল, এবং এই যদি টানা থাকে এবং এই কোণের আর এই কোণের সমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক যেখানে ম্যাচ করে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। একটু আগে রম্বসের ব্যাপারটাতে আমি তোমাদের বলেছিলাম, সেটাই দেখো এখানে কাজ করেছে, এখানে ডিরেক্ট দিয়েছে। ওখানে আরও বড় এক্সপ্লেনেশন ছিল বা আরও বড় ইউজ ছিল, এখানে ডিরেক্ট ইউজটা দিয়ে দিয়েছে তোমাদের। ঠিক আছে, তো দেখো এটা কিভাবে হয় একটু প্রমাণ করে দিই। অনেকবার তো বলছি এটা হয়, কিভাবে হয় তো আবারও বলবো। উত্তর হচ্ছে 90 ডিগ্রি হবে, শর্টকাট জেনে গেছো। তো যারা জানতে চাও না তারা স্কিপ করে পরেরটায় যাও, যারা জানতে চাও তারা বসো, দেখো, শুনে নাও কী হচ্ছে। দেখো এইটা অলওয়েজ 90 ডিগ্রি হয়, যে অ্যাঙ্গেলটা আমি এখানে পুট করলাম এটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। কেন 90 ডিগ্রি হয় দেখো ভালো করে। আমরা দেখতেই পাচ্ছি যে তোমরা হয়তো জানো, এটাও একটা জিনিস তোমাদের জানা উচিত, সেটা কি, যে যখনই দুটো লাইন একে অপরকে ছেদ করে এবং যদি এই লাইন এবং এই লাইন প্যারালাল হয়, তখন এখানে যে দুটো কোণ তৈরি হয় তাদের যে যোগফল হয় সেটা 180 ডিগ্রি হয়। এটা আবার জেনে রাখতে হবে, এটা প্রমাণ করার জন্য ওটা আবার জানতে, মানে একটা থিওরি প্রমাণ করার জন্য আরেকটা জেনে রাখতে হয়। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এই যে কোণ দুটো এখানে লেখা আছে, এইটা আর এইটা। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে BMN প্লাস MND এটা ইকুয়াল টু কী হবে, আমাদের 180 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমাদের কী হবে, 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? তাহলে এই দুটো কোণের হাফ তো এইটা, ভালো করে বুঝবে, এটা তো হাফ করে দিচ্ছে অন্তর্দ্বিখণ্ডক, মানে এই কোণটা হচ্ছে BMN এর হাফ,
অর্থাৎ আমরা যদি বলি হাফ BMN বাই 2 প্লাস হাফ MND বাই 2, তাহলে এদিকে যখন হাফ হচ্ছে তখন এরও হাফ হয়ে যাবে, অর্থাৎ এটাও 90 ডিগ্রি হয়ে যাবে। ইয়েস অর নো বলো। এদের যোগফল 180 ডিগ্রি, তাহলে এটার যখন হাফ হাফ সঙ্গে এদিকেও হাফ হয়ে যাবে। ডান পক্ষে যা হয় বাম পক্ষে আমার তাই হয়। তাহলে এই দুটোর যদি আমি হাফ করি তাহলে আমি 90 ডিগ্রি পাচ্ছি। মানে এই কোণটার মান আর এই কোণটার মান কত হয়ে গেল? 90 ডিগ্রি। মানে এটাই তো ধরে নাও এটা এক্স ডিগ্রি, এটা ওয়াই ডিগ্রি। এটাই তো আমার এক্স ডিগ্রি আর এটাই তো আমার ওয়াই ডিগ্রি, তাদের ভ্যালু আমাদের কী আসছে? 90 ডিগ্রি। তাহলে এই দুটোর মান যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে বাকি তো 180 ডিগ্রি থেকে 90কে বাদ দিলে 90 থাকে, কারণ এটা একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটোর যদি যোগফল 90 ডিগ্রি হয় তাহলে এটা তো বাকি 90 হবে। তার মানে কোণ কিউ এর মান আমার কত হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। দেখো বেরিয়ে গেল। ঠিক আছে, তো কোণ কিউ এর মানই বার করতে বলেছি 90 ডিগ্রি। এভাবে তোমরা পারফর্ম করেও বার করতে পারো বা ডিরেক্ট মনে রাখতে পারো, যেটা আমি প্রথমেই বলেছি। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। আচ্ছা 8 দাগ দেখো, এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম যেটা পরীক্ষার সময় দেওয়া ছিল। বলা ছিল এটা 110, এটা 30 ডিগ্রি, আর এই টোটাল কোণটা বলা ছিল 75। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি 110 হয়, এটা যদি 30 হয়, টোটালটা যদি 75 হয়, তাহলে এই ত্রিভুজটা PSR এর দুটো কোণ 110 আর 30, তার মানে 140। তাহলে এই কোণটার ভ্যালু কত হবে? পুরোটা 75 হোক, কিন্তু শুধু এইটুকু PSR কত হবে? PSR মানে এই ছোট্ট এইটা কত হবে? এটার ভ্যালু কত হবে? এই ভ্যালুটা, কোন ভ্যালুটার কথা বলছি যদি কেউ না বুঝতে পারো, চলো আমি একটু লাল কালি দিয়ে তোমাদের দেখিয়ে দিই। আমি বলছি এটার কথা, এই যে লাল করে দিয়েছি যে জায়গাটা, এটার কথা বলছি। এটার ভ্যালু কী হবে? এটার ভ্যালু হবে আমাদের 180 মাইনাস 40, সরি 180 মাইনাস 140 মানে 140, বাংরেজি হয়ে গেছে। তাহলে কত হবে তোমাদের? 40 ডিগ্রি। তাহলে এই লালটার ভ্যালু কত হবে তোমাদের? 40। এই লাল যদি 40 হয় আর এই পুরোটা যদি 75 হয়, তাহলে এ পাশে এইটুকুর ভ্যালু কত হবে? 35 হবে। ইয়েস, তার মানে আমি দেখতে পাচ্ছি এইটুকু কোণের মান, এখান থেকে এইটুকুর মান কত হলো? 35, আর পুরোটা 75, তো এই লালটুকু কত হলো আমাদের? 40। ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো আমি যদি এখানে আরেকটি জিনিস বলে দিই, এটা RT এবং SQ, তার মানে RT মানে কোনটা? এটা হচ্ছে আমাদের SQ, RT মানে কোনটা? এইটা। তাহলে এখানে আমি যদি এই লাইনটাকে যদি একটু বাড়াই, ঠিক আছে, ইফ আই এক্সটেন্ড দিস লাইন, সাপোজ ধরো আই এক্সটেন্ড দিস লাইন, আমি এই লাইনটাকে একটু বাড়িয়ে দিই, এসআরকেই বাড়িয়েছি, ধরো এসআরকে আমি জেড পর্যন্ত বাড়িয়ে দিলাম। ঠিক আছে, ধরো এসআরকে আমি জেড পর্যন্ত বাড়িয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার জেড পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। যদি আমি এসআরকে জেড পর্যন্ত বাড়িয়ে দিই, এখানেও আমার কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 35 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। কেন উৎপন্ন হবে? এর কারণ এইটা, কোনটা? RT প্যারালাল টু SQ। যখন প্যারালাল হয় তখন এখানে যে কোণ উৎপন্ন হয় এখানে সেম কোণ উৎপন্ন হবে। তো এটা 35, তোমাদের এক্সের মান বার করেছে, তো এটা টোটালটা তো 180 হয়, টোটালটা 180 হয়, তার মানে এদিকে 60 এদিকে 35 মানে 95। তাহলে 180 থেকে 95 বিয়োগ করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। 180 থেকে 95 বিয়োগ করলে অ্যান্সার কত হচ্ছে? 85। দ্যাট ইজ অ্যান্সার। এক্স ডিগ্রির মান আমাদের কত হবে? এক্স ডিগ্রির মান আমাদের কত হবে? 85 ডিগ্রি। বলো বুঝলে কিনা? খুবই ভালো প্রশ্ন ছিল না? ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। যদি কেউ না বুঝতে পারো এটা আরেকবার দেখো, ডেফিনেটলি বুঝতে পারবে। পরের প্রশ্ন দেখো, খুবই ভালো প্রশ্ন। রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন, আমি হেডিং রাখতে ভুলে গেছি যে রেলওয়ে গ্রুপ ডি। তোমাদের তো আবার রেলওয়ে গ্রুপ ডি না লিখলে অসুবিধা হয়, বাট এটা রেলওয়ে গ্রুপ ডিতেই পড়া প্রশ্ন। ঠিক আছে, কিন্তু ইজি প্রশ্ন, কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট হচ্ছে দেখো, তোমাদের বলেছে XYZ = 30 ডিগ্রি। XYZ মানে কোনটা? এইটা, যেখানে আমি লাল লাগলাম, এটা হচ্ছে তোমাদের 38 ডিগ্রি। 30 ডিগ্রি না, 38 ডিগ্রি। এটা যদি 38 ডিগ্রি হয়, একটা কোণ এখানে আঁকা নেই, যেটা আঁকলে তোমাদের সুবিধা হবে। এই কোণটাও তোমাদের 38 ডিগ্রি হবে, কারণ আমরা জানি মাইনাস সেগমেন্টে যে কোণ উৎপন্ন হয় মেজর সেগমেন্টে সেম কোণ উৎপন্ন হয়। জাস্ট আ মিনিট, লেট মি ড্র ইট। ধৈর্য রাখতে হবে জিওমেট্রি শিখতে গেলে। ঠিক আছে, জাস্ট আ মিনিট। ওহো, ইয়েস, মাইনর সেগমেন্টে যে কোণ উৎপন্ন হয় মেজর সেগমেন্টে সেম কোণ উৎপন্ন, মানে এখানেও আমাদের 38 ডিগ্রি উৎপন্ন হবে। এই অ্যাঙ্গেলটাও আমাদের কি হবে? 38 ডিগ্রি হবে। কেন হবে দেখো বলে দিই, এটা ভালো করে বুঝবে। একটা জ্যা যখন তুমি আঁকছো, সব থেকে বড় জ্যা কি? বৃত্তের ব্যাস, যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, এটা হচ্ছে জ্যা। এই যে জ্যা এঁকোছো, এই জ্যা এই সার্কেলটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে এই পার্টটা, যে পার্টটা দেখা যাচ্ছে বৃত্তের, আর একটা হচ্ছে এই বড় পার্টটা, টোটাল বড় পার্টটা। ঠিক আছে, তো এইটাকে বলা হয় মাইনাস সেগমেন্ট, ওপরটাকে বলা হয় মেজর সেগমেন্ট। এখানে দেখো মাইনাস সেগমেন্টে কোণ কত উৎপন্ন হয়েছে এই স্পর্শক রেখা দ্বারা?
38 ডিগ্রি। তো এখানে মেজর সেগমেন্টেও এই সেম জ্যা দ্বারা, এই সেম জ্যা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 38 ডিগ্রি। তো এই সেম জ্যা মেজর সেগমেন্টেও যে কোণ উৎপন্ন করবে সেটাও তোমাদের 38 ডিগ্রিই হবে। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ এই পুরোটা নয় কিন্তু, শুধু যেখানে আমি দাগটা দিচ্ছি, আমি যদি দেখাই তোমাদের তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। এই সবুজ যেখানে দাগ দিচ্ছি এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, ওপরটা নয় ভেতরটা। কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়, মানে এটা যদি 38 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে দেখে নাও। এটা আমাদের কত হবে, এই কোণের মান কত হবে, এটা যদি 38 ডিগ্রি হয় এটা হবে এর দ্বিগুণ, তাহলে 38-এর ডবল হবে এটা। ঠিক আছে, 38-এর ডবল কত হয় 76 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হবে 76 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা জানি এখানে টোটাল 360 ডিগ্রি তৈরি হয়, এটা যদি 76 ডিগ্রি হয় ওপরটুকু কত হবে তোমাদের ওপরে দেখো কি বলেছে প্রশ্নে বলেছে বহিস্থ XYZ-এর বহিস্থ কোণ এইটা, এটা অন্তস্থতা 76, তাহলে বহিস্থ কত হবে 360 মাইনাস এত, তাহলে কত হবে 284 সম্ভবত 200, হ্যাঁ 284, ইয়েস এত ডিগ্রি তোমাদের অ্যান্সার হবে। দিস ইজ দ্য অ্যান্সার হেয়ার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে 10 দাগ। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং দারুণ প্রশ্ন, একটু হাই লেভেল আছে। পিকিউ হলো একটি বৃত্তের জ্যা যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি আর পিকিউ হচ্ছে জ্যা। তো পিকিউটাকে আঁকো এখানে, এ হচ্ছে পিকিউ। তো বৃত্তটির পি ও কিউ বিন্দুর স্পর্শক, আচ্ছা পি বিন্দুর স্পর্শক সাপোজ ধরো এইটা, এই হচ্ছে তোমার পি বিন্দুর স্পর্শক। ঠিক আছে, সাপোজ ধরো এইটা হচ্ছে তোমার কিউ বিন্দুর স্পর্শক এই। ওকে, এরা কি করেছে, এটা টি বিন্দুতে ছেদ করেছে একে অপরকে। এটা হচ্ছে আমার টি বিন্দু, এই হচ্ছে আমার পি। ঠিক আছে, অ্যান্ড দিস পার্ট ইজ কিউ। আর কি বলেছে, আর বলেছে পি কিউ এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, সরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত 5 সেমি। তো এই ধরো সাপোজ তোমাদের বৃত্তের কেন্দ্র, তো আমি একটা সোজা লাইন এখানে টেনে দিচ্ছি। সাপোজ ধরো এইটা আমার বৃত্তের কেন্দ্র, এইটা এরকম জায়গায় আমাদের বৃত্তের কেন্দ্র আছে, এটা ধরো সাপোজ বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রটার নাম দিয়ে দিচ্ছি আমি ও। ওকে, আর আমি একটা কাজ করছি, আমি একটা রেখা এখানে জয়েন করাচ্ছি। ঠিক আছে, একটু কালো কালি ইউজ করি, এই রেখাটাকে আমি এখানে জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, যেই এই রেখাটাকে জয়েন করলাম, আমি যদি ধরে নিই এখানে আমি একটা নাম দিচ্ছি তোমাদের, সাপোজ ধর এক্স নাম দিচ্ছি, এক্স। ওকে, তো আমি দেখতে পাচ্ছি ও এক্স হচ্ছে পিকিউ জ্যায়ের ওপর লম্ব। মনে রাখবে, বৃত্তের কেন্দ্র থেকে কোনো লম্ব যদি জ্যায়ের ওপর টানা হয় তাহলে সেটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ পি এক্স এবং এক্স কিউ দুটো একই পার্ট। পি এক্স, আচ্ছা আরেকটা জিনিস এখানে বলা ছিল যেটা আমি এখানে বলতে ভুলে গেছি, পি কিউ এর ভ্যালু দেওয়া ছিল তোমাদের 8 সেমি, তাহলে অঙ্কটা করা যাবে না। ঠিক আছে, পি কিউ এর ভ্যালু কত দেওয়া ছিল 8 সেমি, পিডিএফে আমি তোমাদের লিখে দিচ্ছি বা এখানেও লিখে দিলাম। ঠিক আছে, পি কিউ এর ভ্যালু কত তোমাদের 8 সেমি। ওকে, এটা বলা ছিল, রিয়েলি সরি এটা মেনশন করতে ভুলে গেছি আমি। তো পি এক্স এবং এক্স কিউ, তার মানে এটা আমাদের 4 হবে আর দিস পার্ট অলসো 4, তাই না? এটা আমাদের 4, এটাও আমাদের 4 হবে। কেন? কারণ একটু আগে বললাম কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টের ওপর এই অঙ্কটা দাঁড়িয়ে আছে। কি বললাম, কেন্দ্র থেকে জ্যা, যে কোনো জ্যা, শুধু এই জ্যা না, এনি জ্যা, যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, এই জায়গায় লম্ব তৈরি হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এটা জ্যাকে কী করে সমদ্বিখণ্ডিত করে। এখন তোমাদের যদি বলা হয় ওপি এর দৈর্ঘ্য বার করতে, আচ্ছা ওপি এর দৈর্ঘ্য তো দেওয়াই আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, ওপি এর দৈর্ঘ্য কত আমার 5, আর তোমাকে যদি বলা হয় এই লম্বটার দৈর্ঘ্য বার করতে, ডেফিনেটলি পারবে, এটা 4 এটা 5, তাহলে এটা 3 হবে, এটা 3 হবে। ঠিক আছে, বা তুমি যদি চাও তুমি দেখে নাও, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু আমার অতিভুজ স্কোয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। লম্ব স্কোয়ার কত, এখানে 4টাকে লম্ব ধরো, এটাকে আমি ভূমি ধরছি। ঠিক আছে, দেখো লম্ব আর ভূমি ইন্টারচেঞ্জেবল হয়, যদি তুমি এটাকে লম্ব ধরো এটা হয়ে যাবে তোমার ভূমি, আর যদি এটাকে তুমি যদি লম্ব ধরো এটা হয়ে যাবে তোমার ভূমি। ঠিক আছে, তো তোমার যে কোনো একটা ইউজ করতে পারো। তো আমি এখানে চলো লম্ব ইউজ করছি, ও এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত আমাদের 16, অতিভুজ স্কোয়ার কত আমাদের 25। এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, ও এক্সের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 9-এর রুট মানে 3। ঠিক আছে, তুমি এখান থেকে তুমি বার করতে পারবে, আমি যেমন বের করলাম। ওকে, বা তুমি যদি ট্রিপলেট মনে রাখো তাহলেও তুমি বের করতে পারবে, 3, 4, 5ই হয়, এটা 3, 4 এটা 5ই হয়। ঠিক আছে, এই এবার একটা জিনিস বা কনসেপ্ট ভালো করে বুঝবে,
এখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, আমি ত্রিভুজ দুটোর নাম তোমাদের লিখছি, সিমিলারিটি ইউজ করব। একটা হচ্ছে তোমাদের ত্রিভুজ ইউজ করছি তোমাদের OXP, মানে বলে দিই কোন ত্রিভুজটা। দেখো এই ত্রিভুজটার কথা বলছি, এই যে হলুদ ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটা, আমি এই ত্রিভুজটার সাথে কোনটা সিমিলারিটি লাগাবো, আমি সিমিলারিটি লাগাবো এই ত্রিভুজটার, ঠিক আছে। অর্থাৎ এই হলুদ আর সবুজ এই দুটো ত্রিভুজের মধ্যে আমার সিমিলারিটি লাগবে এখন, ঠিক আছে। ভালো করে বুঝতে পেরেছো? চলো দেখা যাক। তো যদি আমরা এখানে সিমিলারিটি ইউজ করি, আমরা কি দেখতে পাচ্ছি, হলুদ ত্রিভুজটার আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের তোমাদের কি, এটা আমাদের কি 90 ডিগ্রি, আর এদিকেও আমাদের 90 ডিগ্রি। দেখো এটা আমাদের 90 ডিগ্রি হলে এদিকেও আমাদের 90 ডিগ্রি হবে। তা 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? টিপি। এই যে 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? টিপি, তার মানে অতিভুজ। টিপির দৈর্ঘ্য বার করতে পারছি, তো টিপি আমাদের ইকুয়েশনে থাকতেই হবে। ওকে, টিপি বাই, তাহলে এর 90 ডিগ্রির বিপরীত বাহু কোনটা? পিও। তো টিপি বাই পিও ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, দেখো এটাও লম্ব, পিএক্স বাই OX, ঠিক আছে। তো লেখো পিএক্স বাই আমাদের OX, ঠিক আছে, পিএক্স বাই আমাদের OX। দেখে এখন সব কটার ভ্যালু জানা, শুধু টিপির ভ্যালু ছাড়া। তো টিপির ভ্যালু আমরা ইজিলি ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো, বা বার করতে পারবো। চলো বার করে নেওয়া যাক। টিপি সমান সমান আমাদের তাহলে কী হবে, পিএক্স। দেখো পিএক্সের ভ্যালু কি আমাদের 4, লেখো 4 ইন্টু পিও, ওদিকে ওপর দিকে চলে যাবে, পিওর ভ্যালু কত, পিও আমাদের 5, লেখো 5। ওএক্সের ভ্যালু আমরা কত বার করেছি? 3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার কী আসছে, 20/3, ঠিক আছে, 20/3। তাহলে 20/3 মানে কত, 6 3 18, তো 6 পূর্ণ, এটা কাটাকুটি তো করা যাবে না, 6 3 18, 6 পূর্ণ 2 3, ঠিক আছে। দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার। উত্তর আমার কত হবে, 6 পূর্ণ 2 3। দেখতে পেলে টিপির ভ্যালু ইউজ হয়ে গেল। এটা কি করে পেলাম আমরা, সিমিলারিটি দিয়ে পেলাম। এইটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, যখন এরা সিমিলার তখন এদের এই রেশিও খাটে, টিপি বাই পিও ইকুয়াল টু পিএক্স বাই OX। পিএক্স হচ্ছে এখানে লম্ব, দেখো এটাও লম্ব, এটাও লম্ব, এটা অতিভুজ, এটাও অতিভুজ, তাহলে ডেফিনেটলি এদের মধ্যে রেশিও কী হয়, সিমিলার হয়ে যায়, ঠিক আছে, যেহেতু এরা সিমিলার ট্রায়াঙ্গেল। ওকে, তো এই যে ফর্ম্যাটটা এটা আমরা ইউজ করবো। দেখো আমি এখনও তোমাদের পেড ক্লাসে জ্যামিতিতেও করিয়েছি, কিন্তু সার্কেলের জ্যামিতি করাইনি, সার্কেলের ম্যানসুরেশন শেষ হয়ে গেছে। সার্কেলের জ্যামিতি আমি যখন করাবো, যারা পেড স্টুডেন্ট তাদের বলছি, তাদের আমি সার্কেলের ম্যানসুরেশনে এটা আমি ডিরেক্ট আলোচনা করবো যে কীভাবে এটা ইকুয়াল টু হচ্ছে। এখানেও তোমাদের ভেঙে আলোচনা করলাম, ঠিক আছে। যদি কেউ চাও এর আরও ডিটেলস এক্সপ্লানেশন, তাহলে প্লিজ জয়েন দ্য পেড কোর্স, ঠিক আছে। এখানে তোমাদের আমি ধরে আলোচনা করেছি যতটা সম্ভব, ঠিক আছে, এইটুকু টাইমের মধ্যে যত সময় আলোচনা করেছি। ওখানে আমি যেমন ম্যানসুরেশন, বৃত্তের ম্যানসুরেশনে 3টে ক্লাস আছে, ঠিক আছে, রম্বসের ম্যানসুরেশনে 2টো ক্লাস আছে তোমাদের, যেমন তোমাদের ট্রাপিজিয়ামের ওপরে তোমাদের 3টে বা 2টো এরকম ক্লাস ছিল, অর্থাৎ প্রত্যেকটার ওপর 2-3টে করে ক্লাস আসছে, প্রথমে লো টু মডারেট, তারপরে হাই টু মানে মডারেট টু হাই, ঠিক আছে। তো ওখানে টাইম থাকে অনেক ডিসকাস করার, এখানে অতটা টাইম পাওয়া যায় না, তবু আমি তোমাদের চেষ্টা করেছি যে যতটা সম্ভব আমি তোমাদের পুরো ডিটেলসে বলার, ঠিক আছে। এখানে অ্যান্সার তোমাদের কী হবে, 6 পূর্ণ 2 3 তোমাদের এখানে অ্যান্সার হবে। এত সেমি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। চলো নেক্সট পরেরটা। আচ্ছা, এটা রেলওয়ে এনটিপিসিতে পড়া প্রশ্ন 2016, ওই জন্য একটু ইজি প্রশ্ন, ঠিক আছে, ডিরেক্ট ফর্মুলা ইউজ করা যায়। এটা PA ইন্টু PB ইকুয়াল টু PT স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করলে তোমাদের বেরিয়ে যাবে। কি বললাম, PA ইন্টু PB ইকুয়াল টু তোমাদের PT তার স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করলে বেরিয়ে যাবে। এখন PA কত বলেছে দেখো 5, PB কত বলেছে দেখো, PBর ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, এটাকে যদি তুমি X ধরে নাও, তাহলে PB হচ্ছে 5 প্লাস X, ঠিক আছে, PB হচ্ছে কত, 5 প্লাস X, আর PT স্কোয়ার কত বলেছে, 6 স্কোয়ার মানে 36। এখান থেকে আমরা কী পাচ্ছি, 25 প্লাস 5X ইকুয়াল টু আমরা পাচ্ছি 36। 5X এর ভ্যালু আমি এখান থেকে কী পাচ্ছি, 11, ঠিক আছে। তো X এর ভ্যালু আমি এখান থেকে কী পাবো, 2.2, দ্যাট ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। উত্তর আমার কত হবে, 2.2 সেমি, এটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে, ভেরি ইজি। PA ইন্টু PB ইকুয়াল টু PT স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করলে আমরা এখানে ডিরেক্টলি অঙ্কটাকে করতে পারবো। এটা ডিরেক্টলি সূত্রের 2016 2015-তে ডিরেক্ট সূত্রে পড়তো, আর আগে যেটা করলাম অর্থাৎ 10 দাগ, সেখানেও সূত্র ইউজ হলো, কিন্তু দেখতে পেলে কনসেপচুয়াল, অর্থাৎ প্রথমে কনসেপ্ট তারপর সূত্র লাগছে।
সূত্র কি ইউজ হয়েছিল আগের বারে? কেন্দ্র থেকে জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো ডিরেক্ট সূত্র ইউজ করে কিন্তু ওটা করা যাবে না, ওটা করে প্রথম ধাপটা করবে। এক্ষেত্রে দেখো ডিরেক্ট সূত্র ইউজ করে করা গেল। তো যত তুমি পিছন দিকে যাবে, মানে পুরোনো দিনগুলোর যে এক্সাম পেপার বার করবে, দেখবে ডিরেক্ট পড়ছে, আর এখন কি পড়ে? কনসেপচুয়াল পড়ে। ঠিক আছে, তো দিয়ে দিয়েছি তোমাদের, কারণ এনটিপিসিতে পড়েছে। চলো নেক্সট পরেরটায়, ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। দেখো বলেছে এক্স ওয়াই প্যারালাল টু এবি, এটা প্যারালালের সাইন, এক্স ওয়াই প্যারালাল টু এবি, তাহলে এক্সের ভ্যালু কী? ঠিক আছে, এক্স মানে কোন এক্স বলো তো? এই এক্স। ঠিক আছে, এই এক্সের ভ্যালু কী? ওকে, তো দেখো এখানে আমরা কি করব, আমরা এই প্যারালাল করে আর একটা রেখা টেনে নেবো। যদি প্যারালাল হলো না, এক্ষেত্রে প্যারালাল আমাকে করতেই হবে। ওকে, এবার দেখো একটা জিনিস, দেখো এইটা 30 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, মানে এটাও 30 ডিগ্রি হবে। এই ছোট্টটুকু, কোনটুকু? এই ছোটোটুকু। যদি কেউ না বুঝতে পারো, এই ছোটোটুকু নিয়ে কথা বলছি, যেটুকু আমি এখানে তোমাদের কালার করেছি। ঠিক আছে, এটা 30 ডিগ্রি, ভালো করে বুঝবে, এটা আমার 30 ডিগ্রি, মানে এটুকু আমার 30 ডিগ্রি হবে, কারণ এই সবুজ লাইনটা হচ্ছে এক্স এবির সঙ্গে প্যারালাল, এক্স ওয়ের সাথেও প্যারালাল, এবির সাথেও প্যারালাল, এই সবুজ লাইনটা। তাহলে এখানে আমার যে কোণ, এখানে আমার সেম কোণ হবে। ঠিক আছে, বিপরীত অন্তস্থ কোণ। ওকে, তার মানে এটা আমার 30 ডিগ্রি হলো, এই অ্যাঙ্গেলটা আমার কত হলো? এটা আমার 30 ডিগ্রি হলো। ক্লিয়ার? সিমিলারলি দেখো, এটা আমাদের 100, তাহলে এটা আমাদের কত হবে? আমি তোমাদের প্রথমেই বলেছিলাম দুটো প্যারালাল লাইনের মাঝখানে, যদি কেউ না বুঝতে পারো, দেখো দুটো প্যারালাল লাইন আছে, ঠিক আছে, এবং এদের মাঝখানে যে দুটো কোণ থাকে, এটা যদি এ ডিগ্রি হয়, এটা যদি আমার বি ডিগ্রি হয়, তাহলে এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি ইকুয়াল টু হয় 180 ডিগ্রি। এটাও ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, এখানে আমি কিন্তু অন্তঃসমদ্বিখণ্ডকের কথা বলছি না, আমি কিন্তু এখানে অন্তঃসমদ্বিখণ্ডকের কথা বলছি না, আমি বলছি এই কোণটা আর এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। দেখো এই পুরো কোণটা কিন্তু x+5, শুধু এইটুকু কিন্তু x+5 নয়। ঠিক আছে, যদি আমি এটাকে, আচ্ছা কালার করার দরকার নেই, দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের আমাদের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তার মানে এটা যদি 100 হয়, তাহলে এটা আমাদের কত হবে? 80 হবে। ইয়েস, আর এই 80 আর 30 মিলেই আমাদের x+5, তাহলে 80 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে 110 ডিগ্রি। এটার ভ্যালু হচ্ছে আমাদের x+5-এর ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু আমাদের কত হবে? সিম্পলি আমরা দেখতে পাচ্ছি x+5-এর ভ্যালু হবে আমাদের 105 ডিগ্রি, তাই না? 110 থেকে 5 বিয়োগ হয়ে যাবে, তো 105 ডিগ্রি আমাদের অ্যান্সার হবে। তো দ্যাট মিনস এক্সের ভ্যালু আমাদের কী হবে? 105 ডিগ্রি। উত্তর বেরিয়ে গেল। সোজা সাপটা প্রশ্ন, কিন্তু ঘোরানো প্রশ্ন,